বিরতির পর স্বাগত। ভারতের সর্বোচ্চ সম্মানে এবার ভূষিত করা হবে লাল কৃষ্ণ আদবানিকে। গেরুয়া শিবিরের বহু যুদ্ধের নায়ক তিনি। বর্ষিয়ার নেতার সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছেন মোদী। ভারত রত্নে সম্মানিত হতে চলেছেন বর্ষিয়ান বিজেপি নেতা লাল কৃষ্ণ আদবানি। শনিবার এক হ্যান্ডেলে সেই কথাই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে সব থেকে বড় খবর, একেবারে ভারতের যে প্রধান এবং সর্বোচ্চ সম্মান রয়েছে, এবার সেই সম্মানে ভূষিত করা হচ্ছে গেরুয়া শিবিরের নায়ক অর্থাৎ লাল কৃষ্ণ আদবানিকে। ভারত রত্ন পাচ্ছেন প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লাল কৃষ্ণ আদবানি। স্বয়ং এই কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। নিউজ রুম থেকে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। আমরা নীলের সাথে কিছুক্ষণ পর কথা বলবো, কিন্তু আমরা গোটা বিষয়টি নিয়ে প্রথমে আলোচনা করব বিজেপি বিভিন্ন নেতাদের সাথে, তারা কিভাবে গোটা বিষয়টি দেখছেন। একেবারে বিজেপির তাবর নেতৃত্ব এবং বিজেপি বিভিন্ন যুদ্ধের নেতা লাল কৃষ্ণ আদবানি, ওনাকে এবার সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হচ্ছে। সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানছি। টেলিফোন লাইনে রয়েছে বিজেপি নেতা রানা ঘোষ। রানা বাবু, প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার। একেবারে ভারত রত্ন পাচ্ছেন প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লাল কৃষ্ণ আদবানি, কিভাবে দেখছেন আপনারা গোটা বিষয়টি? দেখুন, লাল কৃষ্ণ আদবানি এই নামটাই যথেষ্ট। এর পেছনে আর কোনো কিছু ওনার সম্বন্ধে ভারতবর্ষে অন্তত বলার অপেক্ষা রাখে না। তো লাল কৃষ্ণ আদবানি ভারতের সত্যি একজন রত্ন, এটাও যেরকম বলার অপেক্ষা রাখে না। তো রত্ন যাকে, তাকেই ভারত রত্ন দেওয়া হয়। তো আমাদের দেশের রত্ন, এই দেশের বীর সন্তান, ওনাকে ভারত রত্ন দেওয়া হচ্ছে। আমরা সকল ভারতবাসী এর জন্য গর্বিত। এটা কোনো রাজনৈতিক বিষয়ের ঊর্ধ্বে এই বিষয়টা। তো লালকৃষ্ণ আদবানি ভারত রত্ন পাচ্ছেন, ভারতের সর্বোচ্চ সম্মান পাচ্ছেন। আজকে সারা ভারতবাসীর কাছে এটা একটা গর্বের বিষয়। এবং এই দেশকে নরেন্দ্র মোদীর নামটা আসার আগে যদি কারোর নাম এর আগে আমরা শুনে থাকি, দেশকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার মতন ভারতীয় জনতা পার্টিকে বিশেষ করে এবং হিন্দু সনাতন ধর্মকে আমরা দেখেছি যে রামরথকে নিয়ে সারা ভারতবর্ষে ওনার পরিক্রমা আমরা বিগত দিনে ভারতবাসী লক্ষ্য করেছি। তো যেই রত্ন উনি পেয়েছেন আজকের দিনে, যে সম্মানে উনি ভূষিত হয়েছেন, সেই সম্মান উনি পাওয়ার যোগ্য এবং যোগ্য ব্যক্তিকেই যোগ্য সম্মান দেওয়া হয়েছে। রানাবাবু, আরেকটা বিষয়, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে লোকসভার আগে প্রবীণ নেতার সাথে দ্বন্দ্ব মেটাতেই নাকি এই সিদ্ধান্ত এই মুহূর্তে প্রধানমন্ত্রীর। কি বলবেন বিষয়টা নিয়ে? দেখুন, যারা কুরুচিকর মন্তব্য করে তাদের মুখ বা বলার ভাষা আটকানোর অন্তত প্রয়াস আমরা কখনোই করিনি, করবো না। তো ওনার সঙ্গে ভারতবাসীর, ভারতীয় জনতা পার্টির কোন রকম দ্বন্দ্ব বিদ্বেষ আছে কিনা সেটা আমারও জানা নেই এবং আমরা কখনো সেটা শুনতেও পাইনি। দ্বন্দ্ব থাকবে কেন? উনার হাত ধরেই তো আমরা আজকে আছি। উনি আমাদের মার্গদর্শক, উনি আমাদের অভিভাবক। তো যেই অভিভাবকের হাত ধরে আমরা আজকে জায়গায় এসে পৌঁছেছি, ওনার সঙ্গে দ্বন্দ্ব থাকার কথা নয়। আজকে আমার ঘরে আমার বাবা আছে, আমার মা আছে। তো আমার অভিভাবক, আমার বাবা মা, ওদের সঙ্গে সন্তানের কখনো দ্বন্দ্ব বা বিদ্বেষ এগুলো থাকতে পারে না, এটা সম্ভব না। তো যারা কুরুচিকর মন্তব্য করবে, রাজনৈতিক বিশ্লেষক বলুন আর যাই বলুন না কেন, ওদের মন্তব্য, ওদের ভাষাকে আমরা ধিক্কার জানাই। এবং আজকের দিনে এই ধরনের মন্তব্য না বলে একজন রত্নকে ভারত রত্ন দেওয়া হলো, সেটার দিকেই মনে হয় আমরা যদি সেটা নিয়ে চর্চা করি, সেটা সবাই মিলে উপভোগ করি, এটাই মনে হয় একটা ভালো দিক হবে আমার দৃষ্টিভঙ্গি। ধন্যবাদ রানাবাবু। আমরা কথা বলছিলাম বিজেপি নেতৃত্ব রানা ঘোষের সাথে, আমরা বিস্তারিত তুলে ধরেছি আপনাদের সামনে। সেই বিষয় নিয়ে আমি আরো বিস্তারিত জানবো। নিউজরুম থেকে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, সামনেই রয়েছে লোকসভা নির্বাচন, তারই আগে দেখা গেছে ভারত রত্নে ভূষিত হচ্ছেন লাল কৃষ্ণ আদবানি। কিভাবে দেখছো গোটা বিষয়টি?
দেখো, লালকৃষ্ণ আদবানি আজকে ভারতরত্ন পাচ্ছেন, খোদ এই কথাটা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যারা রাজনৈতিক বিশ্লেষক বা বিজেপির সমালোচক তারা কিন্তু বলতে চাইছেন যে গুরুর যে গুরুদক্ষিণা, সেই গুরুদক্ষিণা কার্যত আজকে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা যদি ইতিহাসের পাতায় ফিরে যাই তাহলে কে এই লালকৃষ্ণ আদবানি, যাকে বলা হয় বিজেপির লৌহ পুরুষ, অর্থাৎ বিজেপিকে এই জায়গাতে এই প্ল্যাটফর্মে আনার জন্য যে তিনজন মানুষের অবদান প্রথমে আলোচনায় আসে তা হচ্ছে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, তারপরই হচ্ছে লালকৃষ্ণ আদবানি, তারপর হচ্ছে মুরলী মনোহর যোশী। প্রয়াত হয়েছেন অটল বিহারী বাজপেয়ী এবং এখন যে দুজন বেঁচে আছেন তার মধ্যে হচ্ছে লালকৃষ্ণ আদবানি এবং মুরলী মনোহর যোশী, যারা দুজনেই কিন্তু বিজেপির একসময় মার্গদর্শক ছিলেন। এবং এখন কিন্তু এই দুজন নেতাকেই, লালকৃষ্ণ আদবানি এবং এই যে নেতা, তারা কিন্তু বিজেপির আর কোনো কমিটিতে নেই। মার্গদর্শকের পদ থেকেও কিন্তু তাদের বহুদিন আগে সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন লালকৃষ্ণ আদবানি নিজে ঘরে বসে তার যে রাজনৈতিক সন্ন্যাস, সেই রাজনৈতিক সন্ন্যাসে কিন্তু এই বিজেপি যারা বিজেপি চালাচ্ছে তারা কিন্তু লালকৃষ্ণ আদবানিকে রাজনৈতিক সন্ন্যাসে আজ থেকে ৩-৪ বছর আগে কিন্তু তারা পাঠিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন গুরু দক্ষিণা? অবশ্যই যখন গুজরাট যে দাঙ্গা, সেই গুজরাট দাঙ্গাতে কিন্তু প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী তিনি কিন্তু একবারে মনস্থির করে নিয়েছিলেন সেই সময়ের তৎকালীন গুজরাটের প্রধানমন্ত্রী অর্থাৎ আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরিয়ে দেবেন। ইভেন যখন গুজরাট দাঙ্গা থামছিল না সেই সময়তে একেবারে সবার উপরে উঠে, অবশ্যই তিনি শ্রদ্ধার পাত্র, তিনি হচ্ছে অটল বিহারী বাজপেয়ী, তিনি নিজে এই সাথে নরেন্দ্র মোদীকে ফোন করে বলেছিলেন যে তুমি রাজধর্ম পালন করো, বলে তিনি ফোনটা কেটে দিয়েছিলেন। এরপরই যখন দেখছে 2-3 দিন বাদে সেইভাবে থামছে না, তারপর কিন্তু তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। এই নিয়ে কিন্তু বিজেপির যে মনোভাবাপন্ন যে সমস্ত সংগঠনগুলি রয়েছে, অর্থাৎ সংঘ পরিবার, বিশ্ব হিন্দু পরিষদ, তাদের সঙ্গে আলোচনা করবেন বলে ঠিক করে নিয়েছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী। কিন্তু প্রয়াত প্রধানমন্ত্রীকে বাধা দেয় কে? লালকৃষ্ণ আদবানি। লালকৃষ্ণ আদবানি প্রথম বোঝায় যে মোদীকে কেন দরকার এবং এই মুহূর্তে গুজরাটে যদি মোদীকে সরিয়ে দেওয়া হয় তাহলে গুজরাটে দলের বিপর্যয় আসতে পারে এবং মোদী যে আগামী দিনে ভারতবর্ষের নেতা, বিজেপির নেতা, সেই কথা কার্যত প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে বুঝিয়েছিলেন এই লালকৃষ্ণ আদবানি। এবং লালকৃষ্ণ আদবানির হস্তক্ষেপে সেদিন কিন্তু পদ যায়নি, অর্থাৎ মুখ্যমন্ত্রীর পদ যায়নি নরেন্দ্র মোদীর। তারপরে সরকার হেরে যায়। 10 বছরের ইউপিএ সরকার, বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে ঠিক হলো নরেন্দ্র মোদীকে সামনে রেখেই বিজেপি ভোটে যাবে। 2019 সালে বিজেপি ভোটে যায়, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়, তারপরেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। কিন্তু এই যে আদবানি, সেই সময়তেই কিন্তু অর্থাৎ মোদীর আমলেই আদবানির যে যুগ, সেই আদবানির যুগ কার্যত শেষ হয়। আদবানি ঘনিষ্ঠ যে সমস্ত নেতারা রয়েছে তাদের কিন্তু একের পর এক কিন্তু মোদী জমানায় তারা সরে যেতে বাধ্য হয়। যদি বলি নাম, তাহলে অবশ্যই প্রথম আসবে হচ্ছে ভেঙ্কাইয়া নাইডু, যিনি উপরাষ্ট্রপতি, যাকে করা হয়েছে উপরাষ্ট্রপতি করে তাকেও কিন্তু রাজনৈতিক সন্ন্যাসে পাঠিয়ে দেওয়া হয়েছে। এরপর যদি আমি আলোচনা করি রাম মন্দিরের অন্যতম আন্দোলনের কাণ্ডারি, যার নাম উমা ভারতী, কেন্দ্রীয় মিনিস্টার ছিলেন একটা সময়, তাকেও কিন্তু কালের নিয়মে সরে যেতে হয়েছে। যদি বসুন্ধরা রাজের কথা ধরি, তাকেও কিন্তু এই বছর সরে যেতে হলো। শিবরাজ সিং চৌহান, তাকেও কিন্তু সরে যেতে হলো। অর্থাৎ লালকৃষ্ণ আদবানি এবং অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে যে সমস্ত নেতৃত্বরা বিজেপিতে এসেছিলেন, যাদের দৌলতে আজকে বিজেপি এই জায়গাতে পৌঁছেছে, তাদেরকে কিন্তু সবাইকে একে একে সরিয়ে দিয়েছে এখনকার বিজেপি নেতৃত্ব। তারা বারবার বলার চেষ্টা করছেন যে নবীন বা প্রবীণ দ্বন্দ্ব নয়,
কালের নিয়ম, অর্থাৎ বিজেপি আরো বেশি যুব সমাজের মধ্য দিয়ে নেতা তৈরি করতে চাইছে, নতুন প্রজন্মের হাতে দলের দায়িত্ব দিতে চাইছেন, তার জন্যই কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। রবিশঙ্কর প্রসাদের মতো মিনিস্টার, তাকেও কিন্তু সরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শাহনওয়াজ হোসেন, বিজেপির সব থেকে বড় সংখ্যালঘু মুখ সেই আমলের, তাকেও কিন্তু সরিয়ে দিয়েছেন। এরপরেই আমরা দেখতে পেলাম যে রাম মন্দির উদ্বোধনে একটা নাটকীয় পরিস্থিতি তৈরি হলো, যে রাম মন্দির উদ্বোধন লালকৃষ্ণ আদবানি যাবেন কিনা তা নিয়ে কিন্তু কম জল ঘোলা হয়নি, এবং লালকৃষ্ণ আদবানি কিন্তু শেষ পর্যন্ত শরীরের কথা বলে তিনি কিন্তু উদ্বোধনে যাননি। এবং যে রাম মন্দিরের বা যে রথযাত্রা করে গোটা দেশব্যাপী রাম মন্দিরকে ইস্যু করেছিলেন, রাম মন্দিরের সমর্থনে জনমানুষকে নিজেদের কাছে টেনে নিয়েছিলেন, সেই লালকৃষ্ণ আদবানি কিন্তু রাম মন্দিরের উদ্বোধনে যাননি। তারপরই দেখা গেল যে প্রধানমন্ত্রী আজকে নিজে ঘোষণা করলেন এবং তিনি টুইট করে ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন লালকৃষ্ণ আদবানিকে। আমার কাছে যে খবর আছে, মাত্র 10 থেকে 12 মিনিট আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে ফোন করেছিলেন লালকৃষ্ণ আদবানিকে, তাকে শুভেচ্ছা জানিয়েছেন। এবং এরপর থেকেই কিন্তু দলের মধ্যে একটা প্রশ্ন উঠতে শুরু করছে, তাহলে কি দেরিতে হলেও গুরুকে গুরু দক্ষিণা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং কেন দিলেন সেটার যদি বিশ্লেষণ করা যায় তাহলে সামনেই লোকসভা ভোট। সেই বিষয়টা নিয়ে আমি তোমার থেকে একটা বিষয় জানছি, যে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে তাদের মধ্যে বা বিরোধীরা বলছেন যে লালকৃষ্ণ আদবানি এবং মোদীর মধ্যে যে একটা দ্বন্দ্ব বা যে একটা সামান্য ফাটল ছিল, তা যেন আজ পূরণ হয়ে গেল প্রধানমন্ত্রীর এই ঘোষণা। অর্থাৎ প্রধানমন্ত্রী যেন আজকের এই ঘোষণা করে বুঝিয়ে দিলেন যে তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, বিজেপি এখনো একজোট আছে, একজোট করে কাজ করতে চাইছে। সেই বিষয়টা নিয়ে যদি একটু তুলে ধরো। দেখো, দ্বন্দ্বটা তো আমরা বলতে পারি না, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত মানে কোথাও লালকৃষ্ণ আদবানি সম্পর্কে কিন্তু কোনো রকম কোনো কটু কথা বলেনি, বিজেপির কোনো নেতাই বলেনি। উল্টো দিকে যদি বলা হয় তাহলে কিন্তু লালকৃষ্ণ আদবানি তার যে না পাওয়ার ক্ষোভ, সেটা নিয়েও কিন্তু প্রকাশ্যে কোনো কথা বলেনি। এবং বিজেপি, এটাই হচ্ছে বিজেপির সব থেকে বড় অস্ত্র, যে শৃঙ্খলা পরায়ণ একটা দল কিরকম হয়, সেটাই হচ্ছে এই যে মুখ না খোলা, সেই মুখ না খোলাটাই হচ্ছে বিজেপিকে সবচাইতে এগিয়ে দিয়েছে। কিন্তু বিজেপিরও কোথাও একটা কাটা রয়েছে, যেটা বুঝতে পারছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেভাবে প্রবীণদের সরানো হয়েছে এবং এখনো কিন্তু প্রবীণদের একটা ছায়া কাজ করছে। এবং আমরা দেখেছিলাম রাম মন্দির উদ্বোধনে অনেক ষাটোর্ধ্ব করসেবক তারা কিন্তু হাজির হয়েছিলেন, তারাও কিন্তু বলতে শুরু করেছিলেন আজকের দিনে লালকৃষ্ণ আদবানিকে যদি তারা রাম মন্দিরে দেখতে পেতেন তাহলে তারা সব থেকে খুশি হতেন। এই যে বার্তাটা, সেই বার্তাটা কার্যত কোথাও পৌঁছেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যন্ত বিচক্ষণ নেতা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এইটাই কিন্তু তিনি ভাবছেন যে যদি এই 60 ঊর্ধ্ব যে প্রবীণ ভোটাররা রয়েছে বা 50 ঊর্ধ্ব যে প্রবীণ ভোটাররা রয়েছে, যারা লালকৃষ্ণ আদবানিকে দেখে, যারা মুরলী মনোহর যোশীকে দেখে দলে এসেছে, তাদের ভোটটা যদি ঠিকমতো ব্যালট বাক্সে না পড়ে তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। এই কথাটা খোদ বিএল সন্তোষরা, বিচক্ষণ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বোঝে। এবং দলের মধ্যে কিন্তু একটা কানাঘুষা তৈরি হয়েছে, সেটা বিজেপি নেতারা যতই অস্বীকার করুক, প্রবীণ ভার্সেস নবীন, অর্থাৎ একটি অধ্যায় ভার্সেস অন্য মানে বর্তমান অধ্যায়। এই দুই অধ্যায়ের কিন্তু কোথাও একটা দলের মধ্যে সংঘাত রয়েছে, সেটা হয়তো বিজেপির মতো একটা ক্যাডার বেসিক দলে সেটা প্রকাশ্যে আসছে না। সেই বিষয়টা বুঝে যাতে লোকসভা ভোটের আগে এই বিষয়টা দলীয় কর্মী সমর্থকদের, অর্থাৎ যারা 60 ঊর্ধ্ব, যারা 50 ঊর্ধ্ব, যারা লালকৃষ্ণ আদবানিকে দেখে গোবলয়ের নেতারা বা কর্মীরা, নেতা বলবো না আমি, কর্মীরা যারা দলের জন্য প্রাণ দিচ্ছেন, তাদের মনে যাতে কোনো রকম আঘাত না লাগে, তার জন্যই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই কৌশল বলে মনে করছেন দলেরই একাংশ। তবে এটা তো কোনো প্রকাশ্যে কেউ বলবেনও না, এটা স্বাভাবিক। তাই প্রকাশ্যে হয়তো এইটা চাপাই থাকবে। তবে দেরিতে হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুরুকে আজ গুরু দক্ষিণা দিচ্ছেন বলে কিন্তু অনেক
বিজেপির যারা কর্মী, নেতা আমি বলবো না, বিজেপির যারা কর্মী, যারা যারা 80, 85, 90-এর দশকে বিজেপিকে এই জায়গায় তুলে আনতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, যারা এখন রাজনৈতিক সন্ন্যাস নিয়ে ঘরে বসে আছেন, তারা কিন্তু বলছেন যে দেরিতে হলেও গুরুকে লোকসভার আগে গুরু দক্ষিণা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই যে বার্তা, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে লালকৃষ্ণ আদবানিকে ফোন করেছেন এবং তিনি শুভেচ্ছা জানিয়েছেন, তাদের দুজনের সঙ্গে কথা হয়েছে, তারপরে কিন্তু বিজেপির সমস্ত নেতারাও প্রবীণ এই নেতা অর্থাৎ লৌহ পুরুষকে কিন্তু শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। যদিও এখনো পর্যন্ত লালকৃষ্ণ আদবানির পরিবারের থেকে এরকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বা লৌহ পুরুষের পক্ষ থেকে প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। তবে যেদিন তিনি পুরস্কার নেবেন, সেই যে ছবিটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং লালকৃষ্ণ আদবানি দুজন একই ফ্রেমে, এই ছবিটা দেখার জন্য কিন্তু লোকসভার আগে বহু বিজেপি কর্মী মুখিয়ে আছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ নীল। ঘোষণা করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি এই মুহূর্তে ভারত রত্ন পুরস্কার পাচ্ছেন লালকৃষ্ণ আদবানি। রীতিমতো বিজেপি মহলে খুশির খবর। মোদী প্রধানমন্ত্রী পদে আসীন হবার পর থেকে ধীরে ধীরে যেন অনেকটাই ফিকে হয়েছিল আদবানির ভূমিকা। প্রকাশ্যে আসে নবীন প্রবীণের একটা সামান্য দ্বন্দ্ব। পদ্ম শিবিরে দর্শক আদবানিকে ক্রমেই গুরুহীন করার যে ছক তৈরি করেছিলেন, তা একটা সময় এমনটাই কিন্তু অভিযোগ। যাই হোক, কিন্তু লোকসভা নির্বাচনের আগে তাকে ভারত রত্নে ভূষিত করার কথা ঘোষণা করেন মোদী, এবং তিনি যেন বুঝিয়ে দিতে চেয়েছেন যে বিজেপিতে কখনোই কোনো সম্পর্কে ফাটল ধরেনি। একেবারে ভারতের যে বিশ্বস্ত বা একেবারে উচ্চ যে পুরস্কার রয়েছে ভারত রত্ন, সেই পুরস্কারে এবার ভূষিত হচ্ছে লালকৃষ্ণ আদবানি। মোদী প্রধানমন্ত্রী পদে আসীন হবার পর কিন্তু অনেকটাই দেখা গেছিল যে লালকৃষ্ণ আদবানিকে ফিকে ফিকে হতে বিভিন্ন জায়গায় ওনার কোনো সভা বা কোনো ধরনের বিভিন্ন দেখা যায়নি, কিন্তু আজ ওনাকে একেবারে ভারত রত্ন পদে ভূষিত করা হচ্ছে। ভারতের যে সর্বোচ্চ সম্মান রয়েছে, সেই সম্মানে ভূষিত করা হয়েছে গেরুয়া শিবিরের বহু যুদ্ধের নায়ককে। সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। রামপ্রসাদ বাবু, প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ভারতের সর্বোচ্চ সম্মানে ভূষিত হতে যাচ্ছে বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আদবানি, কি বলবেন, কিভাবে দেখছেন গোটা বিষয়টি? এটা তো আমি এইভাবে দেখব যে আমাদের পার্টি দুজন প্রাণ পুরুষ ছিল। 1980 সালের 6 এপ্রিল যেদিন এই ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল, সেই দিন আমাদের কাছে স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ীজি এবং আমাদের যে প্রাক্তন উপপ্রধানমন্ত্রী LK আদবানিজি, ওনাদেরই মার্গদর্শনে আমরা বিজেপির কাজ শুরু করেছিলাম ভারতবর্ষে। তো যাই হোক, আজকে ওনাকে ভারত রত্ন হিসেবে ভূষিত করেছে, সেটা আমাদের জন্য সবচেয়ে বেশি আনন্দিত এই কারণে যে আমরা ওনাদের সাথে আমরা দীর্ঘ 35 থেকে 40 সাল আমরা এই ভারতীয় জনতা পার্টির কাজ করেছি। উনি একমাত্র ব্যক্তি আমি বলবো যে আমাদের ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের সংগঠন মজবুত হওয়ার পিছনে সবচেয়ে বেশি যদি কারোর অবদান থেকে থাকে এবং ভারতীয় জনতা পার্টিকে ভারতবর্ষে শক্তিশালী হিসেবে যদি তৈরি করার জন্য যদি কারোর সবচেয়ে বেশি অবদান থাকে, তিনি হচ্ছেন আমাদের লালকৃষ্ণ আদবানিজি। এবং উনারই মার্গদর্শনে আজকে আমাদের ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টি সংগঠন শুধু আমাদের ভারতবর্ষে নয়, সারা বিশ্বের কাছে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি আমরা এই বিশ্বের মধ্যে সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করেছি। তো সেটা আজকে উনি তার যে উনার যে কর্মজীবনে এবং ভারতীয় জনতা পার্টি যে উত্থানের যে মূল যে স্তম্ভ, আজকে ওনারে আমরা সেই ভাবে আমরা শ্রদ্ধা এবং সম্মান আমরা যেটা দেখছি ওনাকে দেওয়া হচ্ছে, সত্যি
এটা আমাদের কাছে, বিশেষ করে যারা ভারতীয় জনতা পার্টিতে যারা দীর্ঘকাল আগে এসেছিল, তার মধ্যে আজকে এই ঘটনাটা আমাদের কাছে সত্যি একটা আনন্দের বিষয়, এবং আমরা সেটাকে আমরা বলবো যে আমরা নিজেরও আমরা সেখানে অনেক আনন্দ উৎসাহ মনে করছি। আরেকটা বিষয়, বিরোধীরা বলছে যে লোকসভাকে একেবারে পাখির চোখ রেখেই নাকি এই মুহূর্তে লালকৃষ্ণ আদবানিকে এই পুরস্কার বা এই মুহূর্তে বিভিন্ন বিষয় উঠে আসছে, কি বলবেন? শুনেন, আদবানিজি এমন একজন ব্যক্তি ছিল, ওনাকে লৌহ মানব বলা হতো। উনি যেখানে যেতেন সেখানে হাজার হাজার একটা জনতার একটা ঢেউ সৃষ্টি হতো। আজকে আমরা যে রাম মন্দির আজকে আমরা যেটা করতে পেরেছি, সেটাও আমরা আদবানিজিকে আমরা বলবো, ওনার যে সেই 1992-তে যে ওনার যে রথযাত্রা যে বেরিয়েছিল, সেই রথযাত্রা যেভাবে রাম মন্দিরের জন্য ভারতবর্ষে প্রতিটি জনতার চাহিদা তৈরি হয়েছিল, সেখানেও আদবানিজি একটা বিরাট অবদান আছে। এবং আমরা দেখেছি রাজনীতিতে, ভারতীয় জনতা পার্টির রাজনীতিতে উনি কয়েকবারই আমাদের ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি হয়েছিলেন, এবং কয়েকবারই উনি বিরোধী দল নেতা হিসাবে আমাদের এই পার্লামেন্টে উনি ছিলেন ভারতীয় জনতা পার্টির হয়ে। অর্থাৎ অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আদবানির জুটি, যে আমাদের এই আজকে ভারতীয় জনতা পার্টিকে এই জায়গায় পৌঁছিয়েছে। ধন্যবাদ আপনাকে। একবারে গেরুয়া শিবিরে বহু যুদ্ধের সেই নায়ক লালকৃষ্ণ আদবানিকে এবার ভারতের সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হবে। 1980 সালে ভারতীয় জনতা পার্টির জন্মের অন্যতম রূপকার বলা হয় লালকৃষ্ণ আদবানিকে। জনতা দল ছেড়ে সঙ্গীদের নিয়ে বিজেপির জন্মদিন, তার উত্থানের সঙ্গে সঙ্গে ভারতীয় রাজনীতিতে জুড়ে যায় রাম রাজনীতি। আজ ঘোষণা করেছেন খোদ প্রধানমন্ত্রী যে তাকে ভারতের সর্বোচ্চ সম্মান ভূষিত করা হবে। ভারত রত্নে এবার ভূষিত হবেন লালকৃষ্ণ আদবানি। নিয়ে নিতে জন্য একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।